নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান হল্ট হার্ট অ্যাটাক। উচ্চ কোলেস্ট্রল, ডিসলিপিডেমিয়া যাকে বলা হয়। যদি এই উচ্চ কোলেস্ট্রল সম্পর্কে আপনারা অবগত হয়ে থাকেন, আপনারা জানেন, তাহলে এর ঝুঁকিটা সম্পর্কেও জানেন নিশ্চয়ই। এর প্রভাবে কি কি হতে পারে যদি একটা আইডিয়া দিতে চাই, তাহলে আপনাদের বলে রাখবো যে বিশ্বের ক্ষেত্রে বা বিশ্বের পরিপ্রেক্ষিতে এই যে উল্লেখ করলাম ডিসলিপিডেমিয়া, যে অসুস্থতাটা, সেটা কিন্তু ভারতের ক্ষেত্রে অস্বাভাবিক হারে, অর্থাৎ বিশ্বের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ হারের একাংশ। এটা একটা নীরব ঘাতক বলা হয়, অর্থাৎ এটা ধীরে ধীরে শরীরের মধ্যে থাকে এবং তারপর কিন্তু একটা বড় ঝুঁকির জায়গা তৈরি করে। এটা নীরব ঘাতক ঠিকই, কিন্তু যদি আমরা আগে থেকে প্রিভেনশন নিই, প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা এর থেকে বাঁচতে পারবো। নিরাময়ের উপায় রয়েছে, 100% নিরাময়ের উপায় রয়েছে। আর সেই উপায়গুলো কি কি সেটা জানতে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পেয়ে গেছি আমাদের বিশেষ অনুষ্ঠানে। আমি প্রথমেই পরিচয় করিয়ে দেব, চিকিৎসক ডক্টর সত্রাজিৎ সামন্ত রয়েছেন আমাদের সঙ্গে, এমডি, এমইডি, ডিএম কার্ডিওলজি, কনসালটেন্ট অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ইএসআই হসপিটাল, মানিকতলা, কলকাতা। সঙ্গে রয়েছেন ডক্টর সৌজাত্য চক্রবর্তী, এমডি, ডিএম, এফএসসিএআই, সিসিডিএস, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস, কলকাতা। আমি আজকে জানবো উচ্চ কোলেস্টেরল সম্পর্কে। প্রথমে ডিসলিপিডিমিয়া ঠিক কী জানবো ডক্টর সামন্তর কাছ থেকে। ডক্টর সামন্ত, এই ডিসলিপিডিমিয়া ঠিক কী এবং এটা সম্পর্কে যে সচেতনতা মানুষের মধ্যে আদৌ আছে কি নেই, সে ব্যাপারে আপনারা যখন প্রতিদিন রোগী দেখেন কি বুঝতে পারেন? না, ডিসলিপিডিমিয়া টার্মসটার সাথে আমরা আস্তে আস্তে অনেকেই পরিচিত হচ্ছি। আর ডিসলিপিডিমিয়া অর্থাৎ আমাদের শরীরের যে বিভিন্ন রকমের কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রল গুলোর মাত্রা রেঞ্জের বাইরে চলে যাওয়া। আর ডিসলিপিডিমিয়া কোনো একটা কোলেস্ট্রল দিয়ে কিন্তু হয় না। আমাদের আমরা জানি আজকাল যে বিভিন্ন রকম প্যারামিটার আছে কোলেস্ট্রলে। সেখানে টোটাল কোলেস্ট্রল আছে, এইচডিএল কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, বিভিন্ন রকম তাদের রেশিও, এইসব জিনিসগুলো আছে। এই জিনিসগুলো যখন আমাদের কাঙ্ক্ষিত মাত্রার বাইরে চলে যায়, তখন আমরা তাকে বলি ডিসলিপিডেমিয়া। সো ডিসলিপিডেমিয়া আজকের দিনে কেন এত ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আজকের দিনে যে রোগটা নিয়ে যে রোগগুলো নিয়ে বেসিক্যালি আমরা সব থেকে বেশি চিন্তিত, বা যে রোগটা এখন প্যান্ডেমিকের আকার নিয়েছে সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে ভারতে, সেগুলো হচ্ছে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এই ধরনের জিনিসপত্র। এইগুলোর সমস্ত জিনিসের কিন্তু জোর হচ্ছে, একদম রুট কজ হচ্ছে ডিসলিপিডেমিয়া। এছাড়াও ডেফিনেটলি আরো অন্যান্য রিজনস আছে, কিন্তু কোলেস্টেরলের মাত্রাতিরিক্ত বেশি হয়ে যাওয়া কিন্তু এগুলোর একটা প্রধান কারণ। আগেকার দিনে ডিসলিপিডেমিয়া, আমি যখন শুরুর দিকের কথা বলছি, হয়তো মানুষ যেহেতু ডিসলিপিডেমিয়া বা কোলেস্ট্রল হাই হওয়া একটা সাইলেন্ট কিলার, অর্থাৎ আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না যে আপনার শরীরের মধ্যে কোলেস্ট্রলের লেভেল কতটা হচ্ছে যতক্ষণ আপনি চেক করছেন। তাই অনেক মানুষই এটাকে কোনো খুব একটা রোগের মধ্যে ধরতেন না, বা রোগ ধরলেও সেটাকে খুব বেশি পাত্তা দিতেন না। কিন্তু এখন বিভিন্ন জায়গার সচেতনতা বাড়তে বাড়তে আমরা একটা জায়গায় পৌঁছেছে, মানুষ নিজে থেকেই কোলেস্ট্রল চেক করছেন এবং কোলেস্ট্রল বেশি থাকলে তার নিরাময়ের জন্য তারা ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিচ্ছেন। সো আস্তে আস্তে আমাদের সচেতনতা কিন্তু বাড়ছে। একটা প্রচলিত মিথ আছে ডক্টর, যে আমি যদি খুব মোটা না হই তাহলে আমার উচ্চ কোলেস্টেরল হবে না, সেটা নিয়ন্ত্রণে থাকবে। এই মিথটা কি আদৌ ঠিক? মানুষ কিন্তু এই ধারণাটা বহন করে চলে অনেকেই। একদমই ঠিক কথা। আমার যে আপনি যেটা বললেন যে এই পার্টিকুলার বডি ইমেজ, আমরা হার্ট ডিজিজ বা কোলেস্ট্রলের প্রবলেমস, এগুলো আমরা পার্টিকুলার বডি ইমেজ আছে তার সাথে অ্যাসোসিয়েট করি, বাট দ্যাট ইজ নট অলওয়েজ ট্রু। যে আমার অনেকটা মোটা হতে হবে, যে চেয়ারে উঠতে বসতে অসুবিধে হচ্ছে তবেই আমার হার্ট ডিজিজ হবে, দ্যাট ইজ নট ট্রু। সামবডি হু হ্যাজ এ হেলদি বডি ওয়েট, কিন্তু তার অন্য রিস্ক ফ্যাক্টরস আছে লাইক স্মোকিং অর ডায়াবেটিস, দে ক্যান স্টিল ডেভেলপ হার্ট ডিজিজ। দ্বিতীয় কথাটা হলো যে আমরা এই ওবিসিটি, যেটা আপনি বলছিলেন, ওবিসিটি আমরা যদি মাপতে শুরু করি প্রপারলি, বডি মাস ইন্ডেক্স বলে একটা টার্ম আছে, ওয়েস্ট হিপ রেশিও, ওয়েস্ট হাইট সার্কামফারেন্স রেশিও আছে, এই কিছু কিছু সিম্পল প্যারামিটার্স যদি আমরা ক্লিনিকে দেখতে শুরু করি, আমরা দেখছি যে আমাদের নর্মাল যে পেশেন্ট পপুলেশনে অলমোস্ট 50%-এর বেশি তাদেরই কিন্তু এই প্যারামিটার্সগুলো অ্যাবনর্মাল, মানে দে আর ফলিং ইনটু দ্য ওবিস অর মডারেটলি ওবিস ক্যাটাগরি। শর্ট স্টোরি লং, উই নিড টু মেজার দিস থিংস। যেরকম ডক্টর সামন্তও বলছিলেন, যতক্ষণ আমরা মেজার করছি না, উই ডোন্ট নো, অ্যান্ড স্টিল উই ডোন্ট নো, উইল নট বি অ্যাওয়্যার অ্যান্ড উই উইল নট স্টার্ট ট্রিটমেন্ট। Therefore আমাদের প্রি কনসেপশনস যতগুলো, অনেক প্রি কনসেপশন আছে, উই নিড টু
relieve ourselves of these preconceptions before we can start awareness and start therapy of disease. ডক্টর সামন্ত, সচেতনতা বাড়ছে, সেই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো, সচেতনতা যেমন বাড়ছে তেমনই কতটা উদ্বেগের ঝুঁকি কতটা থেকে যাচ্ছে? নিশ্চয়ই এটা অত্যন্ত উদ্বেগের কারণ। আমরা আগে বলতাম এই ধরনের ডিসলিপিডিমিয়া হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির অসুখ, অর্থাৎ পাশ্চাত্য কান্ট্রিতে যেখানে ফাস্ট ফুড বেশি খাওয়া হয় সেই সব দেশের অসুখ। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে পাশ্চাত্য দেশগুলো কিন্তু তাদের বিভিন্ন নিয়ম নীতি, তাদের অয়েল রেস্ট্রিকশন, তাদের ফাস্ট ফুডের ক্যালোরি রেস্ট্রিকশন করে এই জায়গাটা কমিয়ে দিয়েছে অনেকটা। উল্টো দিকে আমরা কিন্তু এখন ডেভেলপিং কান্ট্রি হয়েও আমাদের কিন্তু ডিসলিপিডিমিয়া একটা মহামারীর আকার নিয়েছে। বিশেষ করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে আজকের দিনে আমাদের দেশে সব থেকে বেশি মানুষ যে রোগগুলোতে মারা যায় সেগুলো হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। সুতরাং এটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের একটা জায়গা। সচেতনতা বাড়লেও এখনো যেটা বুঝতে হবে যে আমরা বিশেষ করে সাউথ এশিয়ান পপুলেশন বা ভারতীয় উপমহাদেশ এটাকে বলি, সেখানে কিন্তু জেনেটিক্যালি প্রোন টু ডিসলিপিডিমিয়া, অর্থাৎ আমাদের জন্মগতভাবে জিনগতভাবে আমরা বেশি হাই কোলেস্টেরলের দিকে চলে যাই সবসময়তেই। এছাড়া আজকের দিনে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, সারাদিনে বসে কাজ করা বা এক্সারসাইজ করার অনীহা, এছাড়া ফাস্ট ফুড খাওয়া আমাদের ভীষণভাবে বেড়ে যাওয়া, সুগার, প্রেশার এগুলো বেড়ে যাওয়া, সমস্ত কিন্তু স্মোকিং এগুলো বেড়ে যাওয়া সমস্ত কিন্তু এই হাই কোলেস্টেরলকে আরো বেশি আমাদের ঝুঁকি বাড়িয়ে দেয়। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গাটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের বিশেষ করে ভারতীয়দের কিন্তু প্রচন্ডভাবে নজর দিতে হবে আমাদের কোলেস্টেরল লেভেল কন্ট্রোল রাখার জন্য। ডক্টর, হৃদরোগের ক্ষেত্রে একটা কথা বলে যে প্রতিটি মিলিগ্রাম এলডিএল, এটা খুব শোনা যায়। যাদের হার্ট অ্যাটাকের ইতিহাস রয়েছে ধরুন, তাদের জন্য এই শব্দটা বা এই বাক্যাংশটা ঠিক কি, যদি একটু ব্যাখ্যা দেন? কোলেস্ট্রল কতটা বিপজ্জনক তাদের জন্য যদি একটু ব্যাখ্যা দেন। হ্যাঁ, তো যাদের অলরেডি হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ এস্টাবলিশড হয়ে গেছে তাদের আমরা জেনারেলি কাট অফটা বলি দ্যাট দ্য সেফ লেভেল অফ এলডিএল কোলেস্ট্রল ইজ লেস দেন 55 মিলিগ্রামস পার ডেসিলিটার। এবারে আমাদের লিপিড রিসার্চে আমরা একটা ফ্রেজ ইউজ করি, দ্যাট ইজ দ্য লোয়ার দ্য বেটার। এই 55টাকে যদি আমরা 40 নিচে নিয়ে যেতে পারি, outcomes are even better. If we bring it down to less than 20, outcomes are even better. সেই জন্য আমরা আজকাল বলি যে লোয়ার দ্য বেটার। দেয়ারফর ব্যাড কোলেস্ট্রল ফ্র্যাকশনস যত নিচে আমরা রাখতে পারি, দেখা যাচ্ছে বছরের পর বছর চান্সেস অফ রিপিট ইভেন্টস বা চান্সেস অফ এনি সর্ট অফ কার্ডিওভাস্কুলার অথবা সেরিব্রোভাস্কুলার ইভেন্ট অর পেরিফেরাল আর্টারি ডিজিজ ইভেন্টের চান্সেস কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। দেয়ারফর এই কনসেপ্টটা যে দ্য লোয়ার দ্য বেটার is very important, আর আমি আমার প্রত্যেক পেশেন্টকেই I take time out to impress upon them that the lower we go the better. শুধুমাত্র 100 বা 70 মিলিগ্রাম যেটা আমরা আগেকার দিনে ভাবতাম, that is not the safe level. The lower we go the better it is. ডক্টর সামন্ত, এই জায়গায় আমার প্রশ্ন, ধরুন কারুর ব্লাড প্রেশার হাই, তারপর ধরুন কারুর ডায়াবেটিস রয়েছে, এদের আবার যদি উচ্চ কোলেস্টেরলও থাকে, সেই জায়গায় এটা কতটা ক্রিটিক্যাল হয়ে যায় পরিস্থিতিটা শরীরের ক্ষেত্রে, এবং সেটাকে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব? এক্ষেত্রেও কি লাইফস্টাইল মডিফিকেশন? নিশ্চয়ই। কোলেস্ট্রল যাদের প্রেশার এবং সুগার আছে তারা অলরেডি দে আর ভেরি প্রোন টু কার্ডিওভাস্কুলার ডিজিজ। তার উপর যদি কোলেস্ট্রলও তাদের মাত্রাতিরিক্ত হয়ে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি প্রোন টু কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাকের অনেক বেশি প্রোন হয়ে যাবে। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদেরও একইভাবে কোলেস্ট্রলের মতোই, তারা যদি রেগুলার চেক আপ না করেন অনেক সময় বোঝাই যায় না যে শরীরে সুগার হয়েছে। অনেক সময় একটা হার্ট অ্যাটাকের পর আমরা পরীক্ষা করতে গিয়ে দেখি যে ওনার কোলেস্ট্রল, সুগার সবই মাত্রা ছাড়া অত্যন্ত বেশি। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের গাইডলাইন অনুযায়ী বিশেষ করে যাদের সুগার বা ডায়াবেটিস আছে তাদের কিন্তু কোলেস্ট্রল লেভেল যদি নর্মালও আসে তাতেও কিন্তু আমরা বলি তাদের কোলেস্ট্রলের ওষুধ খাওয়া উচিত। সুতরাং এটা এমনই একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে, এটা বুঝতে হবে যে কোলেস্ট্রলকে চেক আপ কন্ট্রোলে রাখাটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সুগার পেশেন্টদের পক্ষে আরো বেশি ইম্পর্টেন্ট। আমাদের বিশেষ অনুষ্ঠান হল্ট হার্ট অ্যাটাকে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর আলোচনায় ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান হল্ট হার্ট অ্যাটাক।
ডক্টর সামন্ত, আমাদের এই বিশেষ অনুষ্ঠান যেখানে কোলেস্টেরল নিয়ে আমরা আলোচনা করছি, খুব সহজ ভাষায় যদি একটু বুঝিয়ে দেন যে লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা বলছি বা আপনি বলছেন, সেটা খাদ্যাভ্যাস বলুন বা জীবনযাত্রার ক্ষেত্রে বলুন, কোন জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে অনেকটা মুক্ত হতে পারবো আমরা এই ধরনের পরিস্থিতি থেকে, শরীরকে আমরা ভালো রাখতে পারবো, বিশেষ করে উচ্চ কোলেস্টেরলের ক্ষেত্রে কি কি জরুরি জীবনযাত্রায় বদল আনা? প্রথম কথা হচ্ছে আমরা সিডেন্টারি লাইফস্টাইল আমাদের ছাড়তে হবে। আমাদের কাজ অনেক সময় আজকাল কম্পিউটারে বা ল্যাপটপের সামনে বসে বা টেবিল চেয়ারে বসে হয়। কিন্তু তার মাঝেও আমরা দিনে অন্তত ৪০ থেকে ৪৫ মিনিট কিন্তু নিজেদের জন্য রাখতে পারি। একটু এরোবিক এক্সারসাইজ, একটু দৌড়ানো বা একটু সুইমিং করা, এই ধরনের এক্সারসাইজ কিন্তু আমরা যদি চাই, ইচ্ছে করি, তাহলে কিন্তু আমরা এইটুকু সময় ৪০-৪৫ মিনিট বার করতেই পারি। বিশেষ করে যারা স্মোক করেন, যারা অ্যালকোহল নেন, তাদেরকে আমি বলবো একদম ছেড়ে দিন। স্মোকিং এবং অ্যালকোহল আপনার কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের চান্স অত্যন্ত বেশি বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এই জায়গাগুলো একদম বন্ধ রাখুন। অন্যদিকে আসছে একটা খাদ্যাভ্যাসের জায়গা, যেটা আমি বললাম আগেও যে প্রত্যেকের আলাদা আলাদা খাদ্যাভ্যাস তাদের পুষ্টিবিদের সাথে কথা বলে করা উচিত। কিন্তু আমি যেটা স্পেসিফিক্যালি বলতে চাই, আমাদের কাছে যেটা অনেক সময় অনেক পেশেন্টরাও আসেন যে কোন তেল খাবো ডাক্তারবাবু। আমি প্রথমেই বলি, আমরা যে তেলগুলো খাই জেনারেলি সর্ষের তেলই হোক বা আদার আদার যেগুলো সাদা তেল আমরা বলি, সেই ধরনের অনেক রকম তেলই পাওয়া যায়। যে কোনো তেলই হোক না কেন, সবকটা তেলই কিন্তু ভেজিটেবল অয়েল। সুতরাং ভেজিটেবল অয়েল অর্থাৎ গাছ-গাছড়া বা উদ্ভিদ থেকে পাওয়া যে অয়েলগুলো হয়, সেগুলো কিন্তু খুব খারাপ নয়। সেগুলো কিন্তু অনেক মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মুফা এবং কুফা পাওয়া যায়। কিন্তু আমাদের সমস্যা যেটা বিশেষ করে বাঙালিদের, সেটা হচ্ছে আমরা এই তেলটাকে প্রচন্ড বেশি ডিপ ফ্রাই করতে থাকি বা একই তেল রেখে দিয়ে আবার পরে সেটাতে রান্না করার জন্য। এই যখনই আমরা ডিপ ফ্রাই করি বা একই তেল বারবার ভাজি, তখনই এই তার গুণগত পরিবর্তন ঘটে এবং এই ফ্যাটি অ্যাসিড গুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয়ে যায়, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত খারাপ। সুতরাং আমি বলবো আপনি সব রকম তেলই মাত্রার মধ্যে খান, কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করে খাবেন না, এটা ইম্পর্টেন্ট জায়গা। এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা যদি আপনি বেশি খান একটু কমান। বিশেষ করে রিফাইন্ড কার্বোহাইড্রেট আমরা যেগুলো আজকাল খাই, খুব পলিশ চাল বা ময়দা জাতীয় খাবার, এগুলো কিন্তু আপনাকে কমাতে হবে। বিশেষ করে মিষ্টি খাওয়া কমাতে হবে। এছাড়া আপনাকে বাকি যা যা আপনার দরকার, সেগুলো আপনার পুষ্টিবিদ নিশ্চয়ই বলবেন, কিন্তু এই যে জায়গাগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। ডক্টর, অনেক সময় দেখা যায় কোলেস্টেরল ওষুধ আমরা খাচ্ছি, কিন্তু কোলেস্টেরল নিয়ন্ত্রণে এলো না, তার আগেই আমি ওষুধ বন্ধ করে দিলাম। এটা কতটা বিপজ্জনক? প্রভাব হতে পারে যেটা অ্যাকচুয়ালি আমরা যখনই বন্ধ করি, উইদিন 24 আওয়ার্স 48 আওয়ার্স আবার কিন্তু লেভেলস অফ ব্যাড কোলেস্ট্রল বাড়তে শুরু করে। এবারে আমরা যে প্যাথোফিজিওলজি বলি, মানে কি হয় যে যখনই এই কোলেস্ট্রল লেভেলস বাড়তে শুরু করে, এই কোলেস্ট্রল ব্লাড স্ট্রিমের মাধ্যমে কোনো না কোনো জায়গায় যে ডিপোজিটেড হয়ে যায়। আর ডিপোজিটেড হয়ে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু রিজলভ করা অথবা সেই কোলেস্ট্রলটাকে ডিজলভ করা বা ডিসঅ্যাপিয়ার করানো যায় না, উই ক্যান অনলি কন্ট্রোল। সেই জন্য খুবই জরুরি যে আমরা কনসিস্টেন্টভাবে ব্যাড কোলেস্ট্রলের লেভেলস কন্ট্রোল করে রাখি, আর তার জন্য কমপ্লায়েন্স খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমি অনেকের এই কাছ থেকেই শুনে থাকি যে কোলেস্ট্রল লেভেল তো এবারে নর্মাল চলে এসছে, এবারে আমরা কোলেস্ট্রলের মেডিসিন বন্ধ করে দিই। একটা ভুল ধারণা আছে যে কোলেস্ট্রলের মেডিসিন বেশি দিন নিলে লিভারে এফেক্টেড হতে পারে, সুগার এফেক্টেড হতে পারে, নানা রকমের সাইড ইফেক্টস নিয়ে লোকে ভয় পায়। কিন্তু কোলেস্ট্রলের মেডিসিনস আমরা লাস্ট 30-40 বছর ধরে আমাদের ডেটা আছে, দে আর ভেরি সেফ মেডিসিনস। দে হ্যাভ হার্ডলি এনি মেজর সাইড ইফেক্টস। আর সাইড ইফেক্টের থেকেও বেশি বেনিফিটস আর ইমেন্স। আমরা যদি কনসিস্টেন্টলি কোলেস্ট্রল লেভেল কন্ট্রোল করতে পারি, দেখা যাচ্ছে যে উইথ মডার্ন মেডিকেল থেরাপি অনেক পেশেন্টস আছে যাদের হয়তো একবার কোনো একটা ইভেন্ট হয়েছে, কিন্তু তারপরে থ্রু আউট দ্য লাইফ টাইম আর কোনো ইভেন্ট হয়নি। কিন্তু তার জন্য কমপ্লায়েন্স খুবই ইম্পর্টেন্ট। তার মানে ডিসিপ্লিনভাবে কোলেস্ট্রলের মেডিসিন রেগুলারলি কন্ট্রোল করে যেতে হবে, কন্টিনিউ করে যেতে হবে। ইনস্পাইট অফ কন্ট্রোলড হয়ে গেলেও we need to continue those medicines. Non-compliance is very dangerous. ডক্টর সামন্ত, লাইফস্টাইল মডিফিকেশনের কথা আপনি বলছেন, একটা বিষয়, একটা প্রবণতা দেখা যায় মানুষের মধ্যে, ধরুন ওষুধ খাচ্ছে কোলেস্টেরলের, কিন্তু কোলেস্টেরল নিয়ন্ত্রণ হওয়ার আগেই নিজের বুদ্ধিতেই অনেকে বন্ধ করে দেয় বা কোনো কারণে বন্ধ হয়ে যায়। বিশেষ করে এই কোলেস্টেরল ওষুধ বন্ধ করে দেওয়ার নিয়ন্ত্রণের আগেই একটা প্রবণতা মানুষের মধ্যে দেখা যায়, এটাকে আপনিও লক্ষ্য করেন? একদম, আপনি একদম ঠিক কথা বলেছেন। এটা আমরা ভীষণভাবেই লক্ষ্য করি।
সেটা হচ্ছে যেহেতু এটার কোনো বহিঃপ্রকাশ সরাসরি হয় না, সেই জন্য মানুষ অনেক সময় 3 মাস 6 মাস পর একটা কোলেস্টেরল যখন চেক করলেন রিপিট ওষুধ খাওয়ার পরে কোলেস্টেরলটা কমে গেল, তখন তিনি নিজের মতো করে বন্ধ করে দেন। এটা আমি বারবার বলি যে এই ডিসলিপিডিমিয়া কিন্তু আমাদের জ্বর সর্দি কাশির মতো অসুখ নয়, যে একটা ইনফেকশন হলো আমি ওষুধ খেলাম সেটা কমে গেল আর হলো না, আবার যখন হবে তখন খাবো, সেটা কিন্তু নয়। কোলেস্টেরল অধিকাংশ মোস্ট অফ দ্য টাইম এটা একটা জেনেটিক ফ্যাক্টর। সুতরাং আপনি যখনই কোলেস্টেরল ওষুধ ছাড়বেন আপনার কোলেস্টেরল কিন্তু বাউন্স ব্যাক করবে। এবং সত্যি কথা বলতে কি ভয়ের ব্যাপার হচ্ছে আপনি কোলেস্টেরল ওষুধ খেয়ে বন্ধ করলে কোলেস্টেরল আগের থেকেও আরো বেশি ভয়ঙ্কর ভাবে ফিরে আসতে পারে। সুতরাং কোলেস্টেরলের ওষুধ কখনো বন্ধ করবেন না। যদি না কিছু কিছু সাইড এফেক্টস হয় সেগুলো ক্ষেত্রেও আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, তার জায়গায় অন্য কোলেস্টেরল ওষুধ শুরু করতে হবে। নিজে থেকে কখনোই বন্ধ করবেন না, তাহলে কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাবেন। সচেতনতার কথা বারবার যখন উঠছে, একটা বিষয় জানতে চাইবো, যখন মানুষ মনে করে কোলেস্ট্রল একটা সংখ্যা, আর তারপর যখন সংখ্যাটা বেড়ে যায় তখন ঝুঁকিটাও বেড়ে যায়, কোন জায়গায় গিয়ে ভাবার বিষয়টা, কোন বয়স থেকে ভাবনা চিন্তা শুরু করলে কোলেস্ট্রল সংখ্যাটাও একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ব্যালেন্স করবে গোটা শরীরটাকে? আমার যেটা মনে হয়, আমাদের আফটার দ্য এজ অফ 30 ইয়ার্স উই শুড অল আন্ডারগো রেগুলার হেলথ চেকআপস। খুব সাধারণভাবেই কিন্তু আমরা সিগন্যালস পেয়ে যাই, যে সাধারণভাবে টেস্টেই আমরা জানতে পেরে যাই যে অ্যাথেরোস্ক্লেরোসিস অথবা তার মানে ব্লকেজের প্রসেসটা শুরু হয়েছে বা হয়নি। সো উই নিড টু আন্ডারগো রেগুলার হেলথ চেকআপস আফটার 30 ইয়ার্স অফ এজ। আর সেই খুব কমপ্লিকেটেড নয়, সিম্পল ব্লাড টেস্ট লাইক মেজারিং দ্য ব্লাড কোলেস্ট্রল, মেজারিং ইয়োর ব্লাড প্রেশার, মেজারিং ইয়োর সুগার লেভেলস, এইগুলো করলেই কিন্তু আমরা উই গেট টু নো অ্যাবাউট লটস অফ রিস্ক ফ্যাক্টরস। তো ইন অ্যাডিশন আমি যেটা বলতে চাইবো যে আদার দ্যান লাইফস্টাইল ফ্যাক্টরস উই নিড টু আন্ডারগো রেগুলার হেলথ চেকআপস। 30 বছর পার হয়ে যাওয়ার পরেই আমাদেরকে অ্যাওয়্যার হওয়া উচিত। ইট ইজ নট দ্যাট উই কান্ট ফল প্রে টু ইলনেস জাস্ট বিকজ আওয়ার এজ হ্যাজ নট ক্রসড এ সার্টেন লিমিট। দ্যাট উইল বি মাই মেসেজ। ডক্টর সামন্ত, যখন বয়স বেড়ে যাচ্ছে কিন্তু কখনো এই লিপিড প্রোফাইল টেস্ট বলুন বা এর ডিটেকশন হয়নি, মারাত্মক আকারে বেড়ে গেছে, একটা সময় রক্ত পরীক্ষার পর দেখা গেল, সেই জায়গা থেকে কিভাবে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা সম্ভব? হ্যাঁ, সেই জায়গা থেকে নিশ্চয়ই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা সম্ভব। আমাদের সেখানে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল দিক থেকে আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল দিক থেকে। অর্থাৎ একটি পার্ট আছে যেটা ওষুধ না খেয়ে আমরা করতে পারি, আর একটা পার্ট আছে ওষুধ খেয়ে করতে পারি। ওষুধ না খেয়ে করার পার্টটার মধ্যে মেনলি আমরা যেটা বলি সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আবার দুটো পার্ট আছে, সেটা হচ্ছে একটা রেগুলার এক্সারসাইজ করা, অন্তত 40 to 45 মিনিটস এক্সারসাইজ করা, বা আমাদের WHO যেটা বলছে বা এসএসসি গাইডলাইন গুলো বলছে সেটা হচ্ছে অন্তত সপ্তাহে 150 মিনিট একটা মডারেট টু হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করা। এছাড়া আমাদের ডায়েটারি চেঞ্জেস আনা, বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাসটা কিন্তু চেঞ্জ করতে হবে। আমাদের কার্বোহাইড্রেট ইনটেকটা আমাদের ভারতীয়দের ভীষণভাবে বেশি, এবং সেই কার্বোহাইড্রেট ইনটেকটা কিন্তু আমাদের কমাতে হবে। আমি সেক্ষেত্রে বলবো এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন না, আপনারা আপনাদের পুষ্টিবিদ যিনি আছেন তার সাহায্য নিন, কারণ প্রত্যেক মানুষের শরীরের গঠন আলাদা, তাদের চাহিদা আলাদা। সুতরাং কোলেস্ট্রল কমানোর ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। আর একটা অন্যদিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যাল, অর্থাৎ ওষুধপত্র। আপনার ডাক্তারবাবু নিশ্চয়ই অনেক ওষুধপত্র এখন বেরিয়েছে, আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলে সেই ওষুধপত্রগুলো তিনি নিশ্চয়ই বলে দেবেন। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে যেগুলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ স্মোকিং যদি আপনি করে থাকেন স্মোকিং বন্ধ করা, অ্যালকোহল নিলে অ্যালকোহল নেওয়া একদম বন্ধ করা, সুগার প্রেশার কন্ট্রোল করা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গায় আসছে। অনেক ধন্যবাদ ডক্টর সামন্ত, ডক্টর চক্রবর্তী, আপনাদের দুজনকে। আপনাদের মূল্যবান পরামর্শ আগামী দিনে আমাদের অনেকটাই সাহায্য করবে উচ্চ কোলেস্টেরল থেকে বাঁচার জন্য এবং সজাগ থাকার জন্য, সুস্থ জীবন পাওয়ার জন্য। আপনাদের এই পরামর্শ অবশ্যই আমরা চাইব দর্শকরাও তাদের জীবনে কাজে লাগাবেন। আমাদের এই বিশেষ অনুষ্ঠান হল্ট হার্ট অ্যাটাক এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক জি 24 ঘন্টার পর্দায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।